ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য যোগ দিয়েছেন সহকর্মী আমাদের বার্তা প্রধান ওয়ালিউর রহমান মিরাজ, এবং সেই সাথে আছেন লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র সাংবাদিক শাকিল আনোয়ার। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মিরাজ ভাই, আপনার কাছে জানতে চাই প্রথমেই, যুক্তরাষ্ট্র ইসরায়েল বলছে ইরানের শাসন ক্ষমতা পরিবর্তনই তাদের লক্ষ্য। আপনার কি মনে হয় বিমান হামলা চালিয়ে ইরানের মতো একটা দেশের শীর্ষ নেতাকে হত্যার পর ইরানের একটি শাসন ক্ষমতা পরিবর্তন করা সম্ভব? হয়তো খুব সম্ভব না, এই মুহূর্তে সম্ভব না। কি হবে আসলে আমরা এখনও জানি না, কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ঘটনা। খামেনের মৃত্যু গেম চেঞ্জার বলতে পারেন। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে যে উত্তেজনা চলছিল, সংঘাত হচ্ছে বছরের পর বছর, আমরা জানি সেখানে এই যে সংঘাত হচ্ছে, সেই সংঘাতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যদি আমরা বলি তাহলে সেটা হলো যে খামেনির এই মৃত্যু, তাকে যে হত্যা করা হলো। এবং শুধু খামেনি একা কিন্তু আসলে ওখানে এখন পর্যন্ত মারা যাননি। ওখানে আমাদের কাছে এখন পর্যন্ত যা খবর আছে সেটা হলো যে ইরানের মানে টপ যে লিডারশিপ, আমরা যদি সামরিক যে লিডারশিপ আছে তার একটা বড় অংশ কিন্তু এখন পর্যন্ত মৃত্যুর খবর আমরা পেয়েছি। ইরানের ডিফেন্স মিনিস্টারের মৃত্যুর খবর আছে, ইরানের যিনি সেনাবাহিনী প্রধান তার মৃত্যুর খবর আছে। এর বাইরে আরও অনেক মৃত্যু আছে যেগুলোর পরিষ্কার চিত্র কিন্তু আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। পশ্চিমা বিশ্ব থেকে অনেক কিছুই দাবি করা হচ্ছে, যদিও ইরান এখন পর্যন্ত অনেক মৃত্যুর কথা স্বীকার করেনি। কিন্তু এটা একটা বড় চেঞ্জ এই কারণে যে খামেনি ৮৬ বছর বয়স তার, গত ৩৬ বছর ধরে তিনি আসলে ইরান শাসন করছিলেন। যদিও তিনি সর্বোচ্চ ধর্মীয় নেতা, একটা প্রেসিডেন্সিয়াল মানে একজন প্রেসিডেন্ট আছেন, কিন্তু মূলত আসলে ওখানে শাসন ক্ষমতাটা আসলে খামেনির হাতে ছিলেন। এবং এই গত ৩৬ বছরে এটা বলা যেতে পারে যে ইরানকে তিনি একটা অ্যান্টি আমেরিকা ফোর্স হিসাবে উনি তাকে এস্টাবলিশ করেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটা সামরিক একটা প্রেজেন্স ইরানের, সেটা প্রক্সির মাধ্যমে হোক, সেটা উনি এনশিওর করেছেন। এবং ইরানের ভেতরে আমরা জানি যে অনেক দিন ধরে উনি 89-এ ক্ষমতা আসার পর থেকে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটেছে। সেগুলো কিন্তু সমস্ত বিক্ষোভ কিন্তু উনি এগুলো দমন করেছেন এবং কখনো কখনো সেটা কঠোর হস্তে দমন করেছেন। ইরানে এটা বলা হয় খামেনি ছিলেন মানে এমন একজন সর্বোচ্চ নেতা, তার কথাই ছিল আসলে আইন। উনি যা চাইতেন, উনি যা বলতেন সেটাই আসলে সেখানে বাস্তবায়িত হতো। সে কারণে এটা একটা বড় রকমের একটা মানে পরিবর্তনের সূচনা আসলে আমরা এটা বলতে পারি। আলটিমেটলি কি হবে আসলে আমরা এখনও জানি না। আমার সাথে শাকিল আনোয়ার আছেন। শাকিল, আপনার কি মনে হয় যে আসলে খামেনির এই মৃত্যু ইরানে আসলে কি ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে? আপনার কি ধারণা, আপনার কি বিশ্লেষণের ব্যাপারে? দেখেন মিরাজ, মাত্র দুদিন হলো আর কি, গতকালকে থেকে শুরু হয়েছে, আজকে রোববার। খুবই ফ্লুইড সিচুয়েশন। হ্যাঁ, খামেনির মৃত্যু হয়েছে এটা কনফার্ম, ইরানের সরকার সেটা কনফার্ম করেছে। এখন এই মৃত্যুর পরে কি হবে, এটা ধরেন ইরান নিয়ে যারা বিশ্লেষণ করেন, আমি কালকে থেকে অনেক বিশ্লেষণ, আমি অনেককে ফলো করি ইরানের, তারা ইরান নিয়ে খুবই গভীর বিশ্লেষণ করেন, পৃথিবীর বিভিন্ন দেশে আছেন। তার ভিতরে একজন আলী ভায়েজ, যিনি আইসিজি আপনার ক্রাইসিস গ্রুপে জেনিভাতে, তিনি যে ইরান নিয়ে একজন অথরিটি, তার বিভিন্ন এক্সে তার বিভিন্ন কমেন্টস এবং তার বিভিন্ন ইন্টারভিউগুলো আমি দেখছিলাম, আসলে খুব ক্লিয়ার না। প্রথম কথা হচ্ছে যে আপনি প্রথমে যেটা বলছিলেন যে এই যে হামলাটা আমেরিকা এবং ইসরায়েল করেছে, এটার লক্ষ্যটা খুব সুস্পষ্ট। সেই লক্ষ্যটা হচ্ছে যে এই রেজিমকে ফেলে দেওয়া। তারা মনে করছে এই রেজিমের সাথে আর কোনো নেগোসিয়েশন চলতে পারে না আর কি, নতুন কেউ আসবে। এখন কে নতুন, মানে সেটা কি আমরা জানি? আমরা জানি না। এবং ইরান নিয়ে যারা, আমি যেটা বলছিলাম, যারা গবেষণা করেন তারাও ঠিক বুঝতে পারছেন না যে কে আসবে। আলী ভাইস যেমন, তার একটা ইন্টারভিউ দেখছিলাম আমি এনপিআরে, তিনি বলছেন যে ইরানে আসলে গত এই যে ৩৯ বছর ধরে যে রেজিমটা ক্ষমতায়, ইসলামিক যে রেজিম বা সরকার যেটাই বলেন না কেন, তারা কিন্তু কোনো বিরোধী শক্তিকে দাঁড়াতে দেননি, নেই, মানে বিরোধী কোনো শক্তি নেই যে এই রেজিমটা যদি কোলাপস করে। দেখেন, তিনটে জিনিস হতে পারে এখন এই আমেরিকানদের এই এবং ইসরায়েলিদের হামলায়। একটা হচ্ছে যে এই রেজিমটা টিকে গেল, হ্যাঁ, কোনো রকম টিকে গেল, এন্ডিওরেন্স যেটা বলছে, ওরা তার জন্য প্রস্তুত, ওরা
চেষ্টা করবে যে এটা টিকে থাকতে যে কোনোভাবে। এবং এখন পর্যন্ত আপনি দেখেন যে তাদের সুপ্রিম কমান্ডার মারা গেছেন, এমন একটা ভাব তারা করছে যে আমাদের কন্টিনিউইটি থাকবে, এবং তারা অলরেডি তারা একটা ইন্টারিম গভর্নমেন্ট কি হবে সেটা বলতে শুরু করেছেন। হ্যাঁ, তারপরে তারা মানে বলতে শুরু করেছেন এরপরে একজন খামেনির সাকসেসর নিয়োগ করা হবে, এবং সবকিছু যেন ঠিকঠাক মতো চলছে, একটা এরকম একটা ভাব তারা করার চেষ্টা করছেন। এখন সেটা তারা চেষ্টা করবে, এবং তারা চেষ্টা করবে যে কতদিন ধরে আমেরিকানরা এই এই যুদ্ধ চালিয়ে যেতে পারে। কারণ কি, একটা রেজিম মানে ফেলে দেওয়া, উপর থেকে বোম মেরে বা আপনার মিসাইল মেরে তো একটা রেজিমকে ফেলে দেওয়া যায় এরকম কোনো মানে নজির নেই ইতিহাসে। সুতরাং বুট নামাতে হবে। এখন আমেরিকানরা কি ইরানের বুট নামাবে? সেটা খুবই মানে সিরিয়াস একটা ডিসিশন। তো এখনো আসলে এটা এন্ড গেম যে কি আমেরিকানদের, রেজিম চেঞ্জ তারা বলছে, কারা আসবে? তাহলে কি আগের থেকে তারা কারোর সাথে মানে কোনো একটা পক্ষের সাথে কি তারা ঠিকঠাক করে রেখেছে? এই যারা আছে তাদের কোনো একটা গ্রুপ যারা তাদের সাথে একটা নেগোসিয়েশন করবে, আমি জানি না। একটা ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং একটা ইয়ে দেখছিলাম, সিবিএস এর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ওভারনাইটে। খুবই ইন্টারেস্টিং। সিবিএস বলছে তাকে যে আপনি কি জানেন যে কে আসলে মানে এখন ক্ষমতায় আসবে ইরানের এই খামেনির পরে? তিনি বলছেন আমাদের মোটামুটি জানা আছে। তিনি বলছেন, ট্রাম্প কিন্তু বলছেন যে আমাদের মোটামুটি জানা আছে হু ইজ কলিং দ্য শট, মানে কে এখন ক্ষমতার নিয়ন্ত্রণ করছে আমাদের জানা আছে। তখন সিবিএস এর যে সংবাদদাতা তাকে প্রশ্ন করছেন যে আপনারা কি জানেন, আপনাদের কি পছন্দ আছে যে খামেনির পরে কে ইরানের ক্ষমতা চালাবে? তিনি তখন বলছেন আমাদের মোটামুটি একটা ধারণা আছে, কিন্তু নাম বলতে বলা হয়েছে যখন কে সে, তিনি কিন্তু বলেননি, হ্যাঁ, যে নামটা বলেননি। এবং তিনি বলছেন যে আই নো আই থিঙ্ক দেয়ার আর সাম গুড ক্যান্ডিডেটস। বুঝেন, ট্রাম্প বলছে যে তাহলে কি আগে থেকেই একটা নেগোসিয়েশন করা আছে যে খামেনি চলে যাবে এবং তারপরে এই রেজিমেরই অন্য একটি পক্ষ এসে তারা শাসন করবে এবং তাদের সাথে নেগোসিয়েশন হবে। দেখেন, পুরোটা বিষয়টা খুব ফ্লুইড, যে এখন যে কি হবে, রেজিম কলাপস করলে অন্য কোনো শক্তি এসে মানে এটা ইরানের ক্ষমতা নেবে, সে সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। আমি যেটা বলছিলাম যে ইরানের বিরোধী কোনো শক্তি নেই, তো সুতরাং এখন বলা খুবই মুশকিল। আর ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী মনোভাব আছে আমরা জানি, এও জানি যে ইরানের মধ্যে বা ইসরায়েল এবং মার্কিন বিরোধীও জনগণ মতবাদ আছে। তো এই অবস্থায় পশ্চিমাদের পছন্দের কাউকে, বিশেষ করে পেহলভি পরিবারের যদি কাউকে যদি ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে জনগণ কিভাবে দেখবে বিষয়টাকে? না, দেখেন, ব্যাপারটা হচ্ছে কি, আমি যেটা বললাম, তো তার আগে তো রেজা পাহলেভিকে এনে বাইরে থেকে এনে কাউকে তেহরানে ক্ষমতায় বসানো, তার জন্য তো এই রেজিমকে কলাপস করতে হবে। এখন সেই রেজিম কিভাবে কলাপস করবে? মানে বোমা মেরে বা আপনার উপর থেকে মিসাইল মেরে কি তাদেরকে কলাপস করা যাবে? সেটা তো নিশ্চিত না। সেই কলাপস করার পরে কাউকে এনে বসানো সেটা অন্য জিনিস। কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ধরুন যদি কলাপস হয়েও যায়, এই মানে কয়েক সপ্তাহ ধরে এই অবস্থার পরে যদি রেজিম কলাপস করে গেল, তারপরে রেজা পাহলাভি বা তাকে এনে বসানো, তার ভেতরে কি সেই অ্যাকসেপ্টেন্স কি আছে ইরানিদের ভেতরে? তার কোনো প্রমাণ নেই যে তারা অ্যাকসেপ্ট করবে। এখন বিদেশে যারা বিভিন্ন এই এই রেজিম বিরোধী যারা যে সমস্ত পক্ষ আছে বিভিন্ন দেশে, বিশেষ করে আমেরিকাতে এবং ইউরোপের বিভিন্ন দেশে, যারা এই ইসলামিক রেজিমের কড়া বিরোধী যে সমস্ত ইরানি, তারা যে খুব ইউনাইটেড তা না, কিন্তু তাদের ভেতরে নানা ধরনের বিভেদ আছে। সুতরাং দেখেন, আমি বারবার যেটা বলছি, ব্যাপারটা কিন্তু খুবই মানে আমেরিকানদের এবং ইসরায়েলিদের ভেতরে তো নিশ্চয়ই কোনো প্ল্যান আছে, কিন্তু সেই প্ল্যানটা কিন্তু খুব স্পষ্ট না। তারা চাচ্ছে যে রেজিম কলাপস করবে, মানে এই রেজিম আমরা চাই না, রেজিম পরিবর্তন হবে, কিন্তু পরিবর্তন করে তো আরেকটা রেজিম আসতে হবে। সেটা কি হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত না। এবং যখনই আমেরিকানরা যেটা করছে, আপনি জানেন যে ইরাকে যেটা হয়েছে, যে তারা মনে করেছিল যে শাকিল আসলে ইরানের মতো একটা জায়গাতে যেখানে একটা সিস্টেম গড়ে উঠেছে গত 47 বছর ধরে, সেখানে একটা সিস্টেম ওখানে আছে,
একটা ব্যবস্থা এখানে গড়ে উঠেছে এবং খুবই একটা সুশৃঙ্খল একটা পরিস্থিতি সেখানে বা একটা কাঠামো ওখানে আছে। আপনি কি মনে করেন যে খুব সহজে আসলে এই সিস্টেমটা ভেঙে দেওয়া সম্ভব হবে? কারণ ব্যাপারটা হলো যে পাহলবি মানে ওখানকার শাহের ছেলে, দীর্ঘদিন ধরে তারা বিদেশে আছে এবং তাদের যে পতনটা হয়েছিল সেটা খুবই খারাপ পতন হয়েছিল। দেশের মানুষের বিপক্ষে যখন শাহ তখন চলে গিয়েছিলেন তখন তাদের পতনটা হয়েছিল। ইরানের যে বর্তমান যে যারা ক্ষমতায় আছে, যে ইসলামিক যে গোষ্ঠী, একসময় খুব জনসমর্থন নিয়েই তারা আসলে ক্ষমতায় এসেছেন। হ্যাঁ, গত কিছুদিন ধরে বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিক্ষোভ হয়েছে, কিন্তু এটাও তো ঠিক যে তাদের যে একটা যে আমি যদি বলি রুট, তাদের যে শিকড়, সেটাও তো বোধহয় এখনও বোধহয় ইরানের যে সোসাইটি তার বেশ গভীরে আছে। এত সহজে কি আসলে সব কিছু করা সম্ভব হবে? এটাই তো প্রশ্ন তো সেখানেই যে বারবার আমেরিকানদের পক্ষ থেকে বলা হচ্ছে যে রেজিম চেঞ্জ, আমরা এখন রেজিম চেঞ্জ চাই। এবং আপনি দেখেন, খেয়াল করেন যে ট্রাম্প কি বললো, মানে তিনি সরাসরি ইরানিদের সাথে কথা বলেছেন তার ট্রুথ সোশ্যালে বা তার সমস্ত বক্তব্যে যে এখন একটা সময় তোমরা টেক ওভার করো। নেতানিয়াহু তিনি কিন্তু একই ধরনের কথা বলছেন যে দিস ইজ দ্য টাইম, হ্যাঁ তোমরা এখন এই সরিয়ে তোমরা নাও, ইরানিদের বলছে সরাসরি। কিন্তু সেটা কি সম্ভব? কারণ কি, তার জন্য তো একটা পক্ষ থাকতে হবে, একটা শক্তিধর পক্ষ থাকতে হবে যে যারা এসে ক্ষমতাটা নেবে এদের কাছ থেকে। কে সেই? সাধারণ মানুষ তো গিয়ে ক্ষমতা ওইভাবে নিতে পারে না, তাই না? আর সবচেয়ে বড় কথা, ইরানের রেজিম যেটা মানে বলা হয়, মানে খামেনি কি রেজিম বা এই ইসলামী, সেটা না। কিন্তু যেটা বলা হয় যে আসলে ইরানের রেজিম কিন্তু আইআরজিসি, মানে রেভলিউশনারি গার্ড কাউন্সিল, তারাই কিন্তু আসল ক্ষমতার মালিক। তো এখন মানে তারা তো থেকে যাচ্ছে, তাদের মানে বিরোধী তো অন্য কোনো অস্ত্রধারী কোনো শক্তি তো নেই ইরানের ভেতরে। হ্যাঁ, কুর্দিদের ভেতরে বা আপনার সুন্নিদের ভেতরে অল্প কিছু আর্মড মানে গ্রুপস আছে, কিন্তু তারা খুবই দুর্বল, মানে তাদের পক্ষে তেহরানে এসে ক্ষমতা নেওয়া অসম্ভব হয়। সুতরাং সেটাই হচ্ছে কথা, যে এই সরকার হয়তো একেবারেই অজনপ্রিয় হয়ে পড়েছে। আপনি জানেন যে ৩৯ বছর ধরে তারা ক্ষমতায়। তো এতদিনে কোনো রেজিমকে আসলে কোথাও দেখতে মানুষ, তাই না? বহুদিন হয়ে গেছে এবং তারা যে খুব ভালো দেশ চালাচ্ছেন বিষয়টা তাও না, তাই না? কিন্তু দেখেন, খুব বড় ধরনের ৩টা কিন্তু বিক্ষোভ এই গভর্নমেন্টকে সামলাতে হয়েছে। আপনার মনে আছে নিশ্চয়ই ২০০৯ সালে ইলেকশন পরে ইলেকশন ফ্রডের ইয়েতে বিশাল একটা বিক্ষোভ হয়েছিল। তখন কিন্তু অনেকেই মনে করছিল যে এই রেজিম কি টিকবে, কিন্তু সেটা তারা সামাল দিয়েছে। আবার আপনি দেখেন ২০১২ সালে মাশা আমিনের কথা মনে আছে, যে মাশা আমিনের মৃত্যুর ব্যাপারে বিশাল বিক্ষোভ শুরু হয়েছিল। তখনও কিন্তু মনে হয়েছিল যে এই সরকার হয়তো পড়ে যেতে পারে। এবং বিশেষ করে ডিসেম্বর মাসে যেটা হয়েছে, ভয়াবহ মানে বিক্ষোভ হয়েছে, সেটাও তারা সামাল দিয়েছে, প্রচুর মানুষ মারা গেছে। তো তারা অজনপ্রিয় হয়ে পড়েছে বিশাল একটা সংখ্যক মানুষের কাছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু বারবার যেটা আমি বলার চেষ্টা করছি, এবং অনেক মানে ইরান যারা বিশ্লেষক তারা বলার চেষ্টা করছেন যে অল্টারনেটিভ ফোর্সটা কে? এই সরকার যদি কলাপস করে তাহলে অল্টারনেটিভ ফোর্সটা কোথা থেকে এসে তারা ক্ষমতাটা নেবে, সেটা কিন্তু পরিষ্কার না। এবং আমি জানি না যে ইসরায়েল এবং আমেরিকার কাছে সে প্রশ্ন পরিষ্কারভাবে আছে। শাকিল, আমি জানতে চাচ্ছি, আপনি জানেন যে দফায় দফায় আলোচনা চলছিল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের, অনেকটাই হুট করে এই হামলা, এটা আপনি কি মনে করেন? আলোচনার বিষয়টা কি শুধু কালক্ষেপণীয় ছিল না অন্য কিছু? দেখেন, এই যে দ্বিতীয়বার যে যখন আলোচনা চলছে তার ভিতরে আপনার হামলা, তাই না? গত বছর জুন মাসে একই জিনিস দেখেছি। সেই ওমানিদের মধ্যস্থতায় আপনার আলোচনা চলছিল আমেরিকার সাথে, তার ভিতরে ইসরায়েল হঠাৎ করে হামলা চালিয়ে বসলো। তারপরে একই সাথে এখন কিন্তু একটা আলোচনা চলছিল জেনেভাতে, তাই না? এবং যদিও যেই আলোচনার যে সমস্ত এজেন্ডা ছিল, সবাই মনে করছিল এই আলোচনায় কোনো কিছু হবে না। কারণ আপনি জানেন যে ৩টে আপনার শর্ত নিয়ে আমেরিকা আলোচনা করছিল জেনেভাতে ইরানিদের সাথে, সেটা হচ্ছে তার ভিতরে ২টো মেনে চলা, বিশেষ করে একটি মেনে নেওয়া প্রায় অসম্ভব ছিল। আচ্ছা ঠিক আছে, ইরানিয়ানরা মেনে নিতে রাজি হয়েছিল হয়তো, যেটা ওমানিরা বলছে যে ঠিক আছে, তারা যে নিউক্লিয়ার বোমা বানানোর প্রোগ্রাম থেকে একেবারে সরে আসবে, তারা বাতিল করবে। ধন্যবাদ শাকিল, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ ওয়ালিউর রহমান মিরাজ, আপনাকেও। নিচ্ছে ছোট্ট একটু বিরতি, সাথেই থাকুন।